পৃথিবীর মানচিত্রে এমন এক অভিশপ্ত জেলখানা আছে যাকে বলা হয় জীবন্ত জাহান্নাম। সেখানে একবার কেউ ঢুকলে তার ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে যায়। এমন এক জমপুরিতে এসে পৌঁছায় কাইল, যার সাজানো সংসার এক নিমিষে তছনছ করে দিয়েছিল এক ক্ষমতাবান খুনি। কিন্তু নিয়তির পরিহাসে সে নিরপরাধ কাইলকে হতে হলো কয়েদি, যেখানে প্রতিটি রাত কাটে ভয়ার্ত আর্তনাদে আর প্রতিটি দিন কাটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। রক্ষক যেখানে, ভক্ষকার মানবতা যেখানে পশুর পায়ের নিচে পিষ্ট হয়। সে অন্ধকার গহ্বরে কাইল কি পারবে নিজের মনুষ্যত্ব বজায় রাখতে, নাকি পরিস্থিতির চাপে সে নিজেই হয়ে উঠবে এক ভয়ঙ্কর দানব? রক্তক্ষয়ী লড়াই, বিশ্বাসঘাতকতার এক রহস্যময় বন্দির গোপন ইশারা, সব মিলিয়ে এই গল্পটি কেবল টিকে থাকার নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিশোধের। তৈরি হয়ে যান, কারণ এই জেলের দরজা একবার খুললে আপনার কলিজা কাঁপতে বাধ্য। প্রিয় ভিউয়ার্স, আমি ইফতি আর আপনার শুনছেন ভয়েস অফ ইফতি। চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা কাইল নামের এক ব্যক্তিকে দেখতে পাই। কাইল পেশায় ছিল এক স্টিল বা ইস্পাত তৈরির কারখানার ম্যানেজার। কাইল তার কাজ নিয়ে সারাদিন অনেক ব্যস্ত থাকত, যার কারণে তার বউ সবসময় অভিযোগ করত যে কাইল তাকে একদমই সময় দেয় না। একদিন কাইলের বউ তাকে ফোন করে এই একই বিষয়ে মন খারাপ করে কথা বলছিল। তখন কাইল তাকে কথা দেয় যে আজ সে কাজ শেষ করে একদম সরাসরি তার কাছে চলে আসবে। আসলে কাইল তার স্ত্রীকে জান প্রাণ দিয়ে ভালোবাসত, তাই সে ঠিক করে অনেক দিনের একটা লম্বা ছুটি নিয়ে সে এবার বাড়ি ফিরবে। এই খুশি খবরটা দেওয়ার জন্য সে যখন তার স্ত্রীকে আবার ফোন দেয়, তখন তার স্ত্রী তো খুশিতে আত্মহারা হয়ে যায়। কিন্তু তারা যখন ফোনে কথা বলছিল, তখনই আমরা দেখতে পাই যে কাইলের বাড়ির বাইরে একটা অপরিচিত লোক ওত পেতে দাঁড়িয়েছিল। লোকটা অনেকদিন ধরেই হয়তো সুযোগ খুঁজছিল। যখনই সে দেখল কাইলের স্ত্রী বাড়িতে একদম একা, সে চুপি চুপি ঘরের ভেতরে ঢুকে পড়ে। এরপর সে কাইলের স্ত্রীর ওপর চড়া হয় এবং জোর জবরদস্তি শুরু করে। কাইলের স্ত্রীও দমে যাওয়ার পাত্রে ছিল না। সে নিজেকে বাঁচানোর জন্য লোকটার সাথে জান প্রাণ দিয়ে লড়াই করতে থাকে। এক পর্যায়ে লোকটা রাগের মাথায় একটা ধারালো ছুরি বের করে তার গলায় ধরে ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু তাতেও যখন কাইলের স্ত্রী হার মানছিল না, তখনই নর পশুটা রাগের মাথায় তাকে মেরে ফেলে। এভাবে এক নিমিষে কাইলের সাজানো গোছানো সংসারটা তছনছ হয়ে যায়। ঠিক তখনই কাইল দৌড়ে বাড়ি ফিরে আসে, কিন্তু এসে যা দেখল তাতে ওর পায়ের নিচের মাটি সরে গেল। ও দেখে ওর কলিজার টুকরা স্ত্রী জুলিয়া নিথর হয়ে পড়ে আছে। নিজের চোখের সামনে বউকে এভাবে দেখে কাইল কান্নায় ভেঙে পড়ে। ওর বুকটা যেন ফেটে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তেও দেখল সেই খুনিটা পালিয়ে যাচ্ছে। রাগে আর ক্ষোভে কাইল হিতাহিত জ্ঞান হারিয়ে খুনিটার পিছু নেয়। এক পর্যায়ে খুনিটাকে ধরে ফেলে আর তাদের মধ্যে তুমুল হাতাহাতি শুরু হয়। কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস, ঠিক সেই সময়ে সেখানে পুলিশ হাজির হয়। পুলিশ এসে দেখল কাইল একটা লোকের সাথে মারামারি করছে, আর কোনো কিছু না বুঝেই তারা কাইলকে অপরাধী ভেবে জাপটে ধরে ফেলে। আর এই সুযোগে আসল খুনিটা সবার চোখের সামনে দিয়ে চম্পট দেয়। এবার শুরু হয় আদালতের নাটক। জুলিয়ার খুনের মামলা নিয়ে বিচার বসে, কিন্তু আফসোসের বিষয় হলো আদালতে খুনির বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ পাওয়াই গেল না। আসলে এই খুনিটা ছিল অনেক বড় লোক আর পাওয়ারফুল লোক, ও পুলিশের সিস্টেমকে টাকা দিয়ে আগে ভাগেই হাত করে ফেলেছিল, যার কারণে সব তথ্য প্রমাণ গায়েব করে দেয়া হয়। আদালত শেষ পর্যন্ত খুনিটাকে নির্দোষ ঘোষণা করে ছেড়ে দেয়। নিজের চোখের সামনে জুলিয়ার খুনিকে এভাবে পার পেয়ে যেতে দেখে কাইল একদম ভেঙে পড়ে। ওর মনে হচ্ছিল পুরো পৃথিবীটা ওর সাথে বেইমানি করছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ঘটে ওর ঠিক পরেই। আদালত থেকে বের হওয়ার সময় সেই শয়তান খুনিটা কাইলের একদম সামনে আসে। ও ভয় পাওয়া তো দূরে থাক, উল্টো দাঁত কেলে হাসতে হাসতে কাইলকে খুব বাজে আর নোংরা ইশারা করতে থাকে, যেন বোঝাতে চাইল যে আমি খুন করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াবো, আর তুই কিছুই করতে পারবি না। এটা দেখার পর কাইল নিজের রাগকে আর সামলাতে পারে না। তার মাথা একদম গরম হয়ে যায়। সে হুট করে পাশে দাঁড়িয়ে থাকা এক পুলিশ অফিসারের হাত থেকে বন্দুকটা কেড়ে নেয় আর সবার সামনে ওই খুনিটাকে গুলি করে দেয়। লোকটা সেখানেই একদম খতম হয়ে যায়। কিন্তু আইন তো আর নিজের হাতে নেওয়া যায় না, তাই খুনের অপরাধে কাইলের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়। তাকে পাঠিয়ে দেওয়া হয় ক্রা ভাবি নামের এক কলিজা কাঁপানো ভয়ঙ্কর জেলে। কাইলের সাথে আরও বেশ কয়েকজন কয়েদিকে এই জেলে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের ভিড়ে বিলি নামে 21 বছরের একটা অল্প বয়সী ছেলেও ছিল। বিলিকে দেখে জেলের পুরনো আর ঘাতক কয়েদিরা হাসাহাসি আর টিটকারি মারতে শুরু করে। এরপর সবাই এক লাইনে দাঁড় করানো হয়। তখন জেলের মেইন ওয়ার্ডেন সেখানে এসে সবাইকে কড়া গলায় সাবধান করে দিয়ে বলে, তোমরা চাইলে এখান থেকে পালানোর চেষ্টা করতেই পারো, কিন্তু একটা কথা মাথায় রেখো, আজ পর্যন্ত এই জেল থেকে কেউ জ্যান্ত বেরিয়ে যেতে পারেনি।
এই ভয়ঙ্কর শাসানি দিয়ে সে সেখান থেকে চলে যায়। এরপর সবাইকে পশুর মতো টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে অন্ধকার আর স্যাঁতস্যাঁতে কুঠুরিতে বন্দি করে ফেলা হয়। ওখান থেকে নিয়ে যাওয়ার পর ওদের সবাইকে একটা অন্ধকার কালো কুঠুরিতে বন্দি করে রাখা হয়। জেলের ভেতরটা এতটাই অন্ধকার আর স্যাঁতস্যাঁতে ছিল যে তাকালেই গা ছমছম করে ওঠে। রাতে যখন সবাই যার যার বেডে শুয়ে পড়ে, কাইল তখন এক ফোঁটাও ঘুমোতে পারছিল না। ওর চোখে শুধু বারবার ওর স্ত্রীর মুখটা ভেসে উঠছিল আর ওর মনটা যন্ত্রণায় ছটফট করছিল। ঠিক সেই মাঝরাতে কাইল হঠাৎ দেখল কয়েকজন জেল গার্ড তাদের সেলের দিকে আসছে। কোনো কিছু না বুঝেই ওঠার আগেই গার্ডরা বিলিকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে অন্য একটা সেলে নিয়ে আটকে দেয়। আসলে এই সেলে আদ্রে নামের এক ভয়ঙ্কর কয়েদি আগে থেকেই ছিল। সে মূলত গার্ডদের মোটা অঙ্কের টাকা খাইয়েছিল যাতে বিলিকে এক রাতের জন্য তার নিজের কাছে নিয়ে আসা হয়। বিলি যখন বুঝতে পারল ওর সাথে কি হতে যাচ্ছে, ও প্রাণ দিয়ে আন্দ্রেকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু এই নরপশু আন্দ্রে কোনো কথাই শুনল না। উল্টো বিলির ওপর জোর জবরদস্তি শুরু করে দিল। পুরো জেলখানা নিস্তব্ধ হয়ে থাকলেও সারা রাত শুধু বিলির সেই বুক ফাটা আর্তনাদ আর চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। বাকি কয়েদিরা সব শুনতে পেলেও ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছিল না। পরদিন সকালে যখন জেলের সব কয়েদিদের সেল থেকে বের করা হয়, তখন কাইল দেখতে পায় বিলি একদম আধমরা হয়ে মাটিতে পড়ে আছে। ও শরীরের অবস্থা খুবই খারাপ। ঠিক সেই সময় সেখানে আন্দ্রেকে দেখা যায়। আন্দ্রে কাইলকে দেখে ঠিক সেভাবেই একটা ইশারা করে, যেভাবে কাইলের স্ত্রীকে মারার সময় খুনটা করেছিল। এটা দেখা মাত্রই কাইল নিজের রাগ আর সামলাতে পারে না। তার চোখের সামনে স্ত্রীর সেই খুনের দৃশ্য ভেসে ওঠে আর সে পাগলের মতো আন্দ্রের উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে মারাত্মক মারামারি শুরু হয়ে যায়। কিন্তু তখনই জেলের গার্ডরা চলে আসে এবং কাইলকে জোর করে ধরে নিয়ে যায়। নিয়ম ভাঙার অপরাধে তাকে পাঠানো হয় এক বিশেষ সেলে, যা মূলত কয়েদিদেরকে নরক যাতনা দেওয়ার জন্যই বানানো হয়েছে। সে সেলটা ছিল ছোট একটা খাঁচার মতো, যেখানে কোনো জানালা ছিল না আর চারপাশের দেয়ালে লেগেছিল শুকিয়ে যাওয়া রক্তের দাগ। জায়গাটা এতটাই জঘন্য ছিল যে পুরো জেলের সব কয়েদিদের মলমূত্র একটা পাইপের ভেতর দিয়ে সেই সেলের ভেতরে এসে পড়ত। সে পচা গন্ধে সেখানে এক মুহূর্ত টিকে থাকা ছিল অসম্ভব বিষয়। কালকে দিনের পর দিন সেই নরকুণ্ডকে আটকে রাখা হয়। সারাদিনে তাকে মাত্র একবার সামান্য একটু খাবার দেয়া হতো। ঘোর অন্ধকার আর অসহ্য দুর্গন্ধের মধ্যে থাকতে থাকতে কাইল মানসিকভাবে ভেঙে পড়ে। সে সারাক্ষণ তার মৃত স্ত্রীর আর্তনাদ শুনতে পেত, যেন তার স্ত্রী তাকে ডাকছে। শোকার কষ্টে সে খাওয়া দাওয়া এমনকি জলপান করাও ছেড়ে দেয়। এক সময় যন্ত্রণা সহ্য করতে না পেরে কাইল নিজের শার্ট ছিঁড়ে ফাঁস দিয়ে মরার চেষ্টা করে, কিন্তু ভাগ্য খারাপ হওয়ায় ফাঁসের কাপড়টা ছিঁড়ে যায়। এরপর সে দেয়ালে মাথা ঠুকে নিজের জীবন শেষ করে দিতে চায়, কিন্তু বারবার আঘাত পেয়ে এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। এভাবেই কাইলের সাধারণ জীবনটা একটা জীবন্ত জাহান্নামে পরিণত হয়। জ্ঞান ফেরার পর কাইল নিজেকে এক অন্ধকার সেলে আবিষ্কার করে, কিন্তু সেখানে শান্তিতে থাকার কোনো উপায় ছিল না। পাশের সেল থেকে সারাক্ষণ কেউ একজন জানোয়ারের মতো চিৎকার করছিল। সে চিৎকার শুনতে শুনতে কাইলের পাগল হওয়ার দশা। ও সহ্য করতে না পেরে পাশের দেয়ালে জোরে জোরে থাপ্পড় মারতে থাকে যাতে লোকটা চুপ হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। ওই লোকটা থামার নামই নিচ্ছিল না। এভাবেই নরকের মতো দিন কাটতে থাকে ওর। কিছুদিন পর গার্ডরা কাইলকে ওই সেল থেকে বের করে অন্য একটা সেলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার সময় জেলখানার দুর্নীতিবাজ গার্ডরা ওকে সরাসরি হুমকি দিয়ে বলে, শোনো, এই জেলে যদি টিকে থাকতে চাস আর একটু শান্তিতে থাকতে চাস, তাহলে ঠিকঠাক দাম দিতে হবে, মানে সোজা কথায় ওকে ঘুষ দিতে হবে, নইলে ওর কপালে আরও দুঃখ আছে। এবার কাইলকে যে সেলে পাঠানো হয় সেটা ছিল এক জেলের সবচাইতে ভয়ঙ্কর জায়গা। সেখানে আগে থেকেই কালমে নামের এক রহস্যময় লোক বন্দী ছিল। এই সেলে ঢুকতে জেলের বাঘা বাঘা কয়েদিরাও ভয় কাঁপত, কারণ রেকর্ড বলছে এর আগে যারাই কালমের সাথে এই সেলে থাকার চেষ্টা করেছে, কালমে তাদের কাউকেই জ্যান্ত রাখেনি, সবাইকে মেরেই ফেলেছে। কিন্তু কেন মারত সে রহস্য কেউ জানতো না। কালমে একটা লোক ছিল, একদম চুপচাপ, কারোর সাথে কোনো কথা বলতো না। ওর শরীরের অর্ধেকটা অংশ আগুনে পোড়া ছিল, যা দেখলে গা শিউরে ওঠে। সে সারাদিন বিছানায় বসে হয় বই পড়তো, না হয় কিছু একটা লিখতো। তার এই পাথরের মতো শান্ত চেহারা আর খুনে ইতিহাস দেখে কাইল এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে ভয় ওর চোখের পাতা এক করার সাহসও ছিল না। সারা রাত ও বসে বসে কালমেকে পাহারা দিতে থাকে, পাছে কখনো তাকে মেরে ফেলে। পরের দিন দেখা যায় আন্দ্রেই তার সাঙ্গপাঙ্গদের নিয়ে বাস্কেটবল খেলছিল। এমন সময় কাইল যখন ওইখান দিয়ে যাচ্ছিল, আন্দ্রে তাকে খোঁচানোর জন্য একটা বল ছুঁড়ে মারে, ইচ্ছা করে তাও, কিন্তু বলটা কাইলের গায়ে না লেগে ভুল করে অন্য একটা কয়েদির গায়ে লেগে যায়। ব্যাস, ওই কয়েদির সঙ্গে আন্দ্রের তুমুল ঝগড়া আর হাতাহাতি শুরু হয়ে যায়।
ঠিক ওই মুহূর্তে জেলখানার গার্ডরা এসে তাদের থামিয়ে দেয়, কিন্তু গার্ডরা ঝগড়া থামিয়ে দিয়ে শান্ত হতে বলেনি, বরং তারা একটা শয়তানি বুদ্ধি দেয়। তারা বলে যদি মারামারি করতে হয় তবে এখানে না করে স্পার্কে গিয়ে করো। এই স্পার্ক আসলে কোনো সাধারণ জায়গা না, এটা হলো ওই জেলখানার ভিতরে তৈরি করা একটা বিভীষিকাময় লড়াইয়ের আড্ডাখানা। এখানে কয়েদিদের মধ্যে এমনভাবে লড়াই বা কুস্তি করানো হয় যেটাকে বলে মরণপণ যুদ্ধ, অর্থাৎ যতক্ষণ একজন আধমরা হয়েছে বা মরে যাচ্ছে ততক্ষণ এই ফাইট থামে না। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই ভয়ঙ্কর ফাইট দেখার জন্য বাইরের জেলের বড় বড় অফিসার বা ওয়ার্ডেনরা পর্যন্ত আসতো। তারা কয়েদিদের উপর হাজার হাজার টাকা বাজি ধরতো। যে কয়েদি শেষ পর্যন্ত বেঁচে থাকতো তাকেই বিজয়ী ঘোষণা করা হতো। আর এই রক্তক্ষয়ী খেলাকে পুঁজি করে জেলের অসাধু ওয়ার্ডেনরা কামিয়ে নিত কারি কারি টাকা। কয়েদিদের জীবন যেন তাদের কাছে ছিল কেবল টাকা বানানোর একটা সস্তা মেশিন। জেলের ভিতরে কাইলির সাথে বিলি দেখা হয়। বিলি তাকে জানায় যে সে খুব বড় কোনো অপরাধ করেনি, অন্যর ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করার অপরাধে তার 1.5 বছরের জেল হয়েছে। তারা যখন নিজেদের মধ্যে কথা বলছিল ঠিক তখনই সেখানে মালাকাই নামে এক কয়েদি হুইল চেয়ারে বসে আসে। মালাকাই দেখতে যেমনই হোক জেলের নারী ভরি সপ্তাহ চেনা। সে কায়েলকে সাবধান করিতে বলে, শোন ভাই, এই জেলটা আসলে কোনো সাধারণ জেল না, এটা হলো একটা লড়াইয়ের ময়দান। এখানে সারাক্ষণ গ্যাংগুলোর মধ্যে মারামারি চলে আর সবাই একে অপরকে শেষ করার সুযোগ খোঁজে। তবে মালাকাই কায়েলকে একটা অফারও দেয়, জেলের ভেতর কাইলের যদি কখনো কিছু লাগে তবে মালাকাই সেটা জোগাড় করে দিতে পারবে। সবশেষ সে কাইলকে একটা মোক্ষম পরামর্শ দেয়। সে বলে, গার্ডদের কিছু টাকা খাইয়ে জলদি ওই পাগল কালমের সেল থেকে নিজেকে সরিয়ে নাও, আর সেটা যদি না পারো তবে বাঁচার জন্য ওপরওয়ালার কাছে দোয়া করা ছাড়া তোমার আর কোনো পথ খোলা নেই। এরপর যখন সব কয়েদিরা একসাথে খাবার খেতে বসে তখন একজন অভিজ্ঞ কয়েদি বিলিকে বোঝাতে থাকে। সে বলে, দেখো বিলি, তুমি এখানে মাত্র 18 মাসের জন্য এসেছো, তাই এখানে গার্ডরা বা অন্য কয়েদিরা তোমার সাথে যাই করুক না কেন মুখ বুঝে সব সহ্য করে নাও, কারোর সাথে ঝামেলায় যেও না, শুধু দিন গুনে এখান থেকে জান নিয়ে বেরিয়ে যাও। তারা যখনই আলোচনা করছিল ঠিক তখনই সেখানে জেলের ত্রাস আন্দ্রে হাজির হয়। সে এসে সবার সামনে কাইলের খাবারের উপর থুতু ফেলে দেয়, যা ছিল চরম এক অপমান। শুধু তাই নয়, সে বিলির দিকে এক অদ্ভুত নজরে তাকিয়ে বলে, আজ রাতে কিন্তু আমাদের আবার দেখা হবে। আন্দ্রের কথা আর চাহনি বুঝিয়ে দিচ্ছিল যে আজ রাতে বিলির কপালে খুব খারাপ কিছু হতে চলেছে। কাইলি নরককুণ্ড থেকে বাঁচার জন্য মরিয়া হয়ে ওঠে। সে সোজা জেলখানার গার্ডদের কাছে গিয়ে কিছু টাকা অফার করার অনুরোধ করে বলে যেন তার সেলের রুমটা বদল করে দেওয়া হয়। কিন্তু লোভী গার্ডদের মন ওইটুকু টাকায় ভরে না। তারা পরিষ্কার জানিয়ে দেয় এই সামান্য টাকায় হবে না, আরও মাল ছাড়ো। কাইল নিরুপায় হয়ে তাদের কথা দেয় যে সে আরও টাকার ব্যবস্থা করবে। তখন গার্ডরা বলে, ঠিক আছে, যখন টাকা হাতে আসবে তখন জানাস, আপাতত তোকে ওই পচা সেলেই পড়ে থাকতে হবে। সেদিন জেলের ভেতর স্পার্ক নামক সে ভয়ানক লড়াইয়ের আসর বসেছিল। এবার ফাইট ছিল আন্দ্রের সাথে অন্য একটা গ্যাং মেম্বারের। জেলের সব কয়েদিরা সেখানে চিৎকার করে ভিড় জমায়, এমনকি জেলের ওয়ার্ডেনও নিজের রুমের জানলা দিয়ে আয়েশ করে সেই মারপিট দেখছিল আর টাকার বাজি ধরছিল। লড়াইটা ছিল এতটাই বিভৎস যে আন্দ্রে ওই কয়েদিটাকে পশুর মতো পিটিয়ে মেরেই ফেলে এবং জিতেও যায়। ফাইট শেষ হবার পর কাইল একটু দূরে তাকিয়ে দেখে কালমে নামের সেই লোকটা চুপচাপ বসে বই পড়ছে। কাইলের মনে খটকা লাগে। সে তখন মালাইকাকে জিজ্ঞাসা করে, আচ্ছা কালমে কেন এই লড়াই নামে না? মালাইকা তখন আসল রহস্যটা ফাঁস করে। সে জানে যে কালমে নিজে থেকে এই নোংরা খেলায় নামতে মানা করে দিয়েছে। সে এখনো বেঁচে আছে শুধু একটা কারণে, গার্ডরা তাকে দিয়ে অন্যভাবে ব্যবসা করে। তারা অন্য কয়েদিদের কালমের সেলে ঢুকিয়ে দেয় আর বাইরে থেকে বাজি ধরে, কারণ তারা জানে কালমের সেলে যেই ঢুকুক না কেন কালমে তাকে জ্যান্ত রাখবে না। আর এভাবেই কালমেকে ব্যবহার করে গার্ডরা কারি কারি টাকা কামাচ্ছে। এরপর আমরা দেখতে পাই বিলিকে, যে কিনা একটা টুথব্রাশ ঘষে ঘষে সেটাকে তলোয়ারের মতো ধারালো বানাচ্ছিল, কারণ সে জানতো আজ রাতে তাকে আবারও সে ভয়ঙ্কর আন্দ্রের কাছে নিয়ে যাওয়া হবে। আর ঠিক তাই হলো। রাতে যখন গার্ডরা তাকে আন্দ্রের সেলে নিয়ে যায়, বিলি সুযোগ বুঝে তার সেই ধারালো ব্রাশটা দিয়ে আন্দ্রের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু কপাল খারাপ, আন্দ্রে বেঁচে যায় এবং উল্টো বিলিকে ধরে বিছানায় এমন এক আছাড় মারে যে বিলির নিজের বানানো সেই ধারালো ব্রাশটা তার নিজের পেটে ঢুকে যায়। বিলি মারাত্মকভাবে জখম হলে গার্ডরা তাকে টেনে হিঁচড়ে জেলের ক্লিনিকের দিকে নিয়ে যায়। এরপরের দৃশ্য আমরা দেখতে পাই জেলের সব কয়েদিকে বাইরের মাঠে কাজের জন্য বের করা হয়েছে। সেখানে কায়েল যখন নিজের কাজ করছিল তখন হঠাৎ কয়েকজন কয়েদি এসে বিনা কারণে তার সাথে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে তারা কায়েলকে ঘিরে ধরে প্রচন্ড মারধর করতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দোষ না থাকা সত্ত্বেও জেল কর্তৃপক্ষ উল্টো কায়েলকেই এই ঝগড়ার জন্য দায়ী করে। শাস্তি হিসেবে কায়েলকে আবারও সেই অন্ধকার আর নোংরা নির্জন কুঠুরিতে বন্দি করে রাখা হয়। সেখানে যাওয়ার পর কায়েল আবারও শুনতে পায় পাশের সেল থেকে কেউ একজন অমানসিক চিৎকার করছে।
করছে। কাইল সহ্য করতে না পেরে আগের মতো দেয়ালে জোরে একটা ঘুষি মারে, আর সেই শব্দ শুনে পাশের সেলের লোকটা মুহূর্তেই শান্ত হয়ে যায়। এভাবে দিনের পর দিন কাইলকে ওই অন্ধকার সেলে বন্দি করে রাখা হয়। একদিন হঠাৎ সে শুনতে পায় পাশের সেলে থাকা সেই লোকটিকে জেলখানার গার্ডরা মিলে খুব মারধর করছে। কাইল নিজের সেলে বসে লোকটার সেই যন্ত্রণার চিৎকার শুনছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। এরপর যখন কাইলকে সেল থেকে বের করা হয় তখন সে এক অদ্ভুত দৃশ্য দেখে। সে দেখে পাশের ওই সেলে প্রচুর পরিমাণে খাবার নিয়ে যাওয়া হচ্ছে। কাইল এটা দেখে একদম অবাক হয়ে যায়। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে একজনের জন্য এত খাবার কেন নেওয়া হচ্ছে, এর পেছনে রহস্যটা কি। সে নিজের সেলে ফিরে এসে দেখে কালমে সেখানে নেই। এই সুযোগে কাইল কালমের ফেলে রাখা একটা বই হাতে নেয় এবং পড়তে শুরু করে। সেখানে একটা লাইন লেখা ছিল যা কাইলকে নাড়িয়ে দেয়। লেখা ছিল, যখন মানুষের সব আশা শেষ হয়ে যায় তখন টিকে থাকার শক্তি দেয় ঘৃণা। এই ঘৃণাই আমাকে আজ বাঁচিয়ে রেখেছে। কাইল কেবল এইটুকু পড়েছে। ঠিক তখনই কালমে সেখানে ফিরে আসে। সে কাইলের দিকে এমন ভাবে তাকায় যেন তার চোখ দিয়ে আগুন ঝরছে। কালমের সেই নির্দয় চাহনি দেখে কাইল আর কথা বাড়ানোর সাহস পায় না। সে বইটা রেখে চুপচাপ সেখান থেকে সরে যায়, কিন্তু বইয়ের ওই কথাগুলো কাইলের মাথায় জেঁকে বসে। সে সারাদিন শুধু এটা নিয়েই ভাবতে থাকে যে একটা মানুষের মনে কতটা ঘৃণা থাকলে সে এমন কথা লিখতে পারে। একদিন কাইল যখন শান্তিতে বসে খাবার খাচ্ছিল ঠিক তখনই সেখানে হারবজ্জাত সেই আন্দ্রে হাজির হয়। আন্দ্রে এসে কাইলকে সরাসরি হুমকি দিয়ে বলে, আজ রাতে কিন্তু তোর পালা, তৈরি থাকিস। এই কথাটুকু বলেই আন্দ্রে যখন গটগট করে চলে যাচ্ছিল তখন কাইলের ভেতরকার জমে থাকা রাগ যেন অগ্নিগিরির মতো ফেটে পড়ে। সে হুট করে আন্দ্রের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কুত্তার মতো পেটাতে শুরু করে। তাতে দুজনের মধ্যে এমন ভয়ানক মারামারি বাঁধে যা দেখে জেলের অন্য কয়েদিরা একদম থ হয়ে যায়। তারা ভাবতেই পারেনি যে এই শান্ত ছেলেটা এমন রুদ্র মূর্তি ধারণ করতে পারে। এরপর জেলের গার্ডরা এসে তাদের দুজনকে টেনে হিচড়ে আলাদা করে। গার্ডরা কাইলকে শাসিয়ে বলে যে এবার তাকে এমন এক অন্ধকার কুঠরিতে পাঠানো হবে সেখান থেকে সে আর কোনোদিন সূর্যের আলো দেখতে পাবে না। এই বলে তারা কাইলকে আবার সেই নোংরা আর অন্ধকার সেলে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু কাইল এবার আর ভেঙে পড়েনি, বরং সে সব ঝামেলায় অতিষ্ঠ হয়ে এক নতুন জেদ মনে চেপে বসে। কালমের দেয়া সেই সাহসী কথাগুলো তার কানে বারবার বাজতে থাকে। সে ঠিক করে এভাবে মার খেয়ে মারা যাওয়ার চাইতেও নিজেকে লড়াই করার যোগ্য করে তুলবে। তাই সে জেলের মধ্যে ওই ছোট্ট কুঠরির ভেতরে দিনরাত হাড় ভাঙা খাটুনি আর কঠিন ব্যায়াম শুরু করে দেয়। অন্যদিকে জেলের কয়েদিদের যেখানে কাজ করতে নিয়ে যাওয়া হতো সেখানে একদিন ঘটে এক বিশাল দুর্ঘটনা। কাজ করার সময় মাটির নিচে পুঁতে রাখা একটা মাইন হঠাৎ ফেটে যায় আর চারিদিকে ধোঁয়া আর চিৎকার শুরু হয়। এই চরম বিশৃঙ্খলার সুযোগ কাজে লাগিয়ে বিলি আর অন্য একজন কয়েদি ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কপাল খারাপ, গার্ডরা তাদের দেখে ফেলে আর আইলোপাথারি গুলি চালাতে শুরু করে। গুলিতে সেই অন্য কয়েদিটা ওখানে মারা যায় আর বিলি আর আবার ধরা পড়ে যায়। সে রাতে বিলিকে শাস্তিস্বরূপ আবারও সে ভয়ঙ্কর আন্দ্রের কাছে পাঠিয়ে দেয়া হয়। দেখতে দেখতে সেই অন্ধকার কুঠরিতে কাইলের দিনের পর দিন মাসের পর মাস কেটে যায়। এই লম্বা সময়টা কাইল নিজেকে একদম ভেঙে নতুন করে গড়ে তুলেছে। সারাদিন হাড় ভাঙা খাটুনি আর জান প্রাণ দিয়ে ব্যায়াম করতে করতে কাইল এখন আর সেই আগের সাধারণ মানুষটা নেই। ও এখন জ্যান্ত এক দানব হয়ে দাঁড়িয়েছে। ওর গায়ের শক্তি এখন কয়েক গুণ বেড়ে গেছে। ও এখন একাই 4-5 জনের সমান কাজ অনায়াসেই করে ফেলতে পারে। কাইলের এই অমানসিক পরিবর্তন দেখে জেলের খতরনাক গার্ডরা পর্যন্ত নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করেছে যে এই ছেলেটা এখন পুরোপুরি তৈরি, একে সামলানো এখন জমের দায় হবে। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটা চলে আসে। স্পার্কার ময়দানে আজকে মুখোমুখি হবে আন্দ্রে আর কাইল। এই খতরনাক ফাইট দেখার জন্য অন্য জেলের সব বড় বড় ওয়ার্ডেনরাও সব হাজির হয়েছে। সবাই ধরেই নিয়েছে আন্দ্রেই জিতবে, তাই অন্ধের মতো সবাই আন্দ্রের উপর টাকা লাগাতে শুরু করে দেয়। লড়াই যখন শুরু হলো তখন দেখা গেল আন্দ্রের দাপট অনেক বেশি। ও কাইলকে একদম কোণ ঠাসা করে ফেললো আর একের পর এক মার দিতে শুরু করলো এবং ওকে নাজেহাল করে দিচ্ছিল। কাইলের অবস্থা তখন খুবই খারাপ, কিন্তু একদম শেষ মুহূর্তে যখন সবাই ভাবছে কাইল শেষ, তখনই কাইলোর ভেতরের সবটুকু হিংস্রতা বের করে আনলো। ও হুট করে আন্দ্রেকে আষ্টে পৃষ্ঠে চাপড়ে ধরলো এবং নিজের দাঁত দিয়ে আন্দ্রের গলা কামড়ে ছিঁড়ে ফেললো। আন্দ্রের নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়লো, ওখানে ওর মৃত্যু হলো। এই ঘটনার পর কাইল যেন একদম অন্যরকম একটা মানুষ হয়ে যায়। জেলের এই মারপিট আর হিংস্র পরিবেশের সাথে সে নিজেকে পুরোপুরি মানিয়ে নেয়। স্পার্কার যতগুলো লড়াই ছিল কাইল তার সব কটাতেই জিততে শুরু করে আর চারিদিকে ওর নাম ছড়িয়ে পড়ে। এদিকে জেলের ওয়ার্ডেন তো খুশিতে গদগদ, কারণ কাইলের এই ফাইটগুলোর থেকে সে দেদারসে টাকা কামাচ্ছে। সে এতটাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছে সে অন্য জেলের ওয়ার্ডেনদের ওপর চ্যালেঞ্জ করে দেয়, এবং সেটা ওপেন চ্যালেঞ্জ। তোমাদের জেলের সবচেয়ে খতরনাক লোকটাকে নিয়ে আসো, দেখি আমার কাইলকে হারাতে পারে কিনা। এখনকার কাইলের আগের সে সহজ সরল মানুষটা নেই। সে এখন কাউকে পরোয়া করে না, এমনকি কালমেই কেউ না। সে এখন কালমের চোখের দিকে তাকিয়ে পাল্টা জবাব দেয়। কালমে ওকে দেখে আফসোস করে বলে, তুমি কি বুঝতে পারছো তুমি আসলে কি হয়ে গেছো?
তুমি নিজের বিবেক আর অস্তিত্ব সব হারিয়ে ফেলেছ। এই বলে কালমি সেখান থেকে চলে যায়। পরের দিন অন্য একটা জেল থেকে বিশাল দেহে এক কয়েদি নিয়ে আসা হয় কাইলের সাথে লড়াইনোর জন্য। সে কাইলকে ভয়ঙ্কর ভাবে সব হুমকি দিতে থাকে। ওদিকে ওই রাতেই বিলি নামের ছেলেটা জেল থেকে পালানোর একটা চেষ্টা করে, কিন্তু কপাল খারাপ, সে আবার ধরা পড়ে যায়। জেল কর্তৃপক্ষ তার শাস্তি আরো বাড়িয়ে দেয় আর তাকে সে পুরনো সেলে পাঠিয়ে দেয়, যেখানে আন্দ্রি নামের এক কয়েদি ওর উপর অনেক অত্যাচার করত। কিন্তু এবার আন্দ্রির বদলে সেই নতুন আসা কয়েদিটা বিলির ওপর পাশবিক নির্যাতন চালায় আর সারা রাত বিলির চিৎকার জেলের আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। আসল ঘটনা হলো বিলিকে পালানোর বুদ্ধিটা দিয়েছিল মালাকাই আর একজন গার্ড। তারা একটা বড় ষড়যন্ত্র করেছিল যাতে বিলি ধরা পড়ে আরো শাস্তি বেড়ে যায়। এখানে গার্ডের লোভ ছিল টাকা, আর মালাকাই এটা করেছিল নিজের ক্ষতের ওষুধের বিনিময়ে, অর্থাৎ নিজের স্বার্থের জন্য তারা বিলিকে নরকে ঠেলে দেয়। আর এই পুরো নোংরা খেলাটা আড়াল থেকে দেখে ফেলে কালমেই। পরের দিন সকালবেলা কাইল ঘুম থেকে উঠে যা দেখলো তাতে ওর কলিজা কেঁপে উঠল। ও দেখলো বিলি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে, ওর সারা শরীর ক্ষত বিক্ষত। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে বিলি কাইলকে একটা কথাই বলেছিল, আমি সারা রাত ওদের সাথে লড়াই করেছি কাইল, আমি কিন্তু হার মানিনি। ওরা আমার শরীরটা শেষ করে দিলেও আমার মনটাকে ভাঙতে পারিনি। তুমিও সাবধানে থেকো, পরিস্থিতির চাপে পড়ে নিজের ভেতরের ভালো মানুষটাকে ওদের মতো অমানুষ বানিয়ে ফেলো না। এই কথাগুলো বলতে বলতেই বিলি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বিলির এই বিদায়কটা কাইলের ভেতর থেকে একদম দুমড়ে মুচড়ে দেয়। এরপর বড্ড অসহায় ভাবে জেলের ওই রুক্ষ মাঠের মাঝেই বিলিকে কবর দেয়া হয়। এরপর শুরু হয় আসল নাটক। স্পার্কাই কাইলের ফাইট ছিল ঠিক সেই লোকটার সাথে যে বিলিকে খুন করেছে। জেলের সবাই অধীর আগ্রহে বসেছিল একটা রক্তক্ষয়ী লড়াই দেখার জন্য, কিন্তু লড়াই শুরু হতেই কাইল সবাইকে অবাক করে দিয়ে মাঠের মাঝখানে ধপাস করে বসে পড়ে ও পরিষ্কার জানিয়ে দেয় যে ও লড়বে না। প্রতিপক্ষকে বারবার উস্কানি দিচ্ছিল, মারছিল, কিন্তু কাইল একবারের জন্য হাত তোলেনি। কাইলের এই জেদ দেখে জেলের ওয়ার্ডেন রাগ একদম আগুন হয়ে যায়। সে কাইলকে চরম শাস্তি দেওয়ার জন্য জেলের মাঝখানে একটা খুঁটির সাথে ঝুলে রাখার নির্দেশ দেয়। দিনের পর দিন কোনো খাবার দাবার ছাড়া কাইল সেখানে ঝুলে থাকে। কাইলের এই কষ্ট দেখে জেলের অন্য দাগি কয়েদিদের মনেও মায়া জাগতে শুরু করে, যা আগে কখনো হয়নি। এদিকে কালমেই নামের একজন কয়েদি চুপি চুপি মালাকাইয়ের কাছ থেকে কিছুটা পেট্রোল জোগাড় করেছিল। মালাকাই যখন অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এই পেট্রোল দিয়ে তুই কি করবি? তখন কালমেই শান্ত গলায় উত্তর দিল, এটা তোমার জন্য এনেছি, বিলির পক্ষ থেকে এটা গিফট। এই বলেই সে চোখের পলকে মালাকাইয়ের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আসলে কালমেই দেখতে যেমনই হোক, সে মনে মনে ছিল একজন ন্যায়পরায়ণ মানুষ। সে শুধু শান্তি চেয়েছিল আর বিলির ওপর হওয়া এই অন্যায়টা সহ্য করতে পারেনি। সে স্পষ্ট বুঝে দিল যে সে পুলিশের ইশারায় পুতুল হয়ে নাচার মতো লোক অন্তত নয়। কাইলের এই সাহস আর স্যাক্রিফাইস দেখে জেলের ভেতরকার সব গ্যাং মেম্বাররা অবাক হয়ে যায়। তারা নিজেদের মধ্যে মারামারি বন্ধ করে দেয় আর সবাই এক হয়ে যায়। কাইল ওদের বুঝে দেয় যে তোমরা যদি এভাবে মিলেমিশে থাকো তাহলে এই পুলিশরা তোমাদের কিচ্ছু করতে পারবে না। জেলের সব কয়েদিরা মিলে ঠিক করে যে তারা আর কোনোভাবেই এই জানোয়ারদের বানানো খেলায় লড়বে না। এতে জেলের পুরনো সিস্টেম তছনছ হয়ে যায় আর বড় কর্তারা বা ওয়ার্ডেনও প্রচন্ড রেগে যায়, কারণ কাইল এখন সবার কাছে হিরোর মতো হয়ে গেছে আর ওয়ার্ডেন চাচ্ছিল ওকে চিরতরে শেষ করে দিতে। শাস্তি হিসেবে তারা কাইলকে আবার সে অন্ধকার নোংরা একটা কুঠুরিতে বন্দি করে রাখে। সেখানে গিয়ে কাইল আবার পাশের ঘর থেকে কারোর কান্নার আওয়াজ শুনতে পায়। এবার কাইল দমে না গিয়ে দেয়ালের ওপাশ থেকে শব্দ করে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, যেন ওই মানুষটা বুঝতে পারে সে একা নয়। একদিন ওয়ার্ডেন সবাইকে জড়ো করে কাইলকে একটা বিশাল দেহি দানবের মতো কয়েদির সামনে লড়াই করতে পাঠায়। ওই লোকটাকে সামলানো ছিল এক কথায় অসম্ভব। আসলে এই দানবটাই ছিল কাইলের পাশের সেলের সেই মানুষটা। লড়াই শুরু হতেই লোকটা কাইলকে ইচ্ছা মতো মারতে শুরু করে। ঠিক তখনই কাইল চিৎকার শুনে চিনে ফেলে যে আরে এটা তো আমার পাশের সেলের বন্ধু। কাইল তখন দেয়ালে যেভাবে শব্দ করে সংকেত দিত ঠিক সেভাবে হাত দিয়ে ইশারা করে ওকে বোঝানোর চেষ্টা করে। ইশারা দেখে লোকটা একদম শান্ত হয়ে যায়। দেখতে সে দানবের মতো ভয়ঙ্কর হলেও মনে মনে সে ছিল খুব সরল আর মাসুম একটা মানুষ। বছরের পর বছর একা থাকতে থাকতে সে পাগল প্রায় হয়ে গিয়েছিল আর কাইলি ছিল প্রথম ব্যক্তি যে তার সাথে কথা বলেছিল। এটা বুঝতে পেরে সে কাইলকে মারা বন্ধ করে দেয়। এই দৃশ্য দেখে সব পুলিশ হা হয়ে যায়। এক পুলিশ রাগে কাঁপতে কাঁপতে পিস্তল বের করে তাদের একে অপরকে মারতে বলে, কিন্তু তারা কিছুতেই রাজি হয় না। শেষে মাথা গরম করে ওই গার্ড কাইলের দিকে গুলি ছুড়ে বসে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সে বিশাল দেহী লোকটা কাইলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যায় আর গুলিটা তার নিজের গায়ে লাগে। লোকটা এতটাই শক্তিশালী ছিল যে গুলি খাওয়ার পরেও তার কিছুই হলো না। উল্টো সে খেপে গিয়ে পুলিশগুলোকে ধরে আছাড় মারতে শুরু করে। জেলের ভেতর শুরু হয় এক ভয়ঙ্কর হাঙ্গামা। ঠিক সেই হাঙ্গামার সুযোগ বুঝে জেলের সব অন্য কয়েদিরা একদম খেপে গিয়ে জেল ভেঙে বাইরে বেরিয়ে আসে। তাদের আটকানোর সাধ্য তখন কারো ছিল না। তারা উল্টো পুলিশদের উপর চড়া হয় আর দামাদাম মারতে শুরু করে। চারিদিকে তখন এক রণক্ষেত্র অবস্থা। এর মধ্যে কাইল দৌড়ে যায় সেই লোকটার কাছে, যে লোকটা নিজের জীবন বাজি রেখে কাইলকে বাঁচিয়েছিল। কাইল থেকে শেষবারের মতো বিদায় জানায় আর চোখের সামনেই লোকটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এদিকে কয়েদিরা যখন জেলের দেয়াল ভেঙে পালানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিল, ঠিক তখনই জেলের নিষ্ঠুর ওয়ার্ডেন
সেখানে আরও বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির হয়। সে কোনো বাছবিচার না করে কয়েদিদের উপর এলোপাথারি গুলি চালানোর অর্ডার দিয়ে দেয়। পুলিশের গুলিতে মুহূর্তের মধ্যে অনেক কয়েদি মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়, আর যারা বেঁচে ছিল তাদের টেনে হিচড়ে আবার সে অন্ধকার সেলের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। এরপরের দৃশ্যে আমরা কালমে আর কাইলকে একসাথে দেখতে পাই। কাইল তখন একদম ভেঙে পড়েছে। সে কালমেকে আক্ষেপ করে বলে, এই নরকের মতো জেলে এসে আমি আর মানুষ নই রে, নেই রে ভাই, আমি একদম পশুর মতো হয়ে গেছি। নিচে ভেতরে মনুষ্যত্বটাকে আমি হারিয়ে ফেলেছি। আমি এখন যে কোনো উপায়ে এই জান্নাত থেকে মুক্তি চাই। কাইলের এই অসহায় অবস্থা দেখে কালমে তাকে অভয় দেয় আর বলে যে সে তাকে এখান থেকে বের করার একটা রাস্তা জানে। এই বলে কালমে তার কাছে সযত্নে রাখা একটা পুরনো বই কাইলের হাতে তুলে দেয়। এই বইটা কোনো সাধারণ বই ছিল না। এতে গত 20 বছর ধরে এই জেলে হওয়া সমস্ত অন্যায় আর অবৈধ কাজের অকাট্য সব প্রমাণ জামানো ছিল। কালমে সেই প্রমাণগুলো কাইলের হাতে সঁপে দিয়ে বলে, বাইরে এমন কেউ না কেউ অবশ্যই আছে যে এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবে। এখন তোমার একটাই কাজ, এই প্রমাণগুলো বাইরের দুনিয়ার কাছে পৌঁছে দেয়া, তবেই এই নরক থেকে সবার মুক্তি মিলবে। কালমে কাইলের একদম পরিষ্কার করে বুঝিয়ে দেয়, তোকে ভাই শেষবারের মতো একটা মারামারি লড়তে হবে। সে ভয়ঙ্কর স্পার্কা ফাইট, ওর ভেতরে ভেতরে এক শয়তানি বুদ্ধি এঁটেছে। পরিকল্পনা হলো লড়াই শেষ হওয়ার পরপরই তোকে গুলি করে মেরে মাটির নিচে পুঁতে ফেলবে, কিন্তু সেই সুযোগ পাওয়ার আগে আমি তোকে এই নরক থেকে বের করে নিয়ে যাব। কালমের এই প্ল্যান শুনে কাইল রাজি হয়ে যায়। সে শেষবারের মতো রিংয়ে নামবে। ওই ঘটনার পর টানা 2 সপ্তাহ কোনো কয়েদিকে জেলের কুঠরি থেকে বের হতে দেওয়া হয়নি। যখন জেলের বড় কর্তা অর্থাৎ ওয়ার্ডেন খবর পায় যে কাইল লড়তে রাজি হয়েছে, সে তো খুশিতে বাগ। সে মনে মনে ভাবছিল কাইল লড়াই করে মারা গেলে সবাই ভাববে ও একটা বীরের মতো লড়ে মরেছে, কেউ সন্দেহ করবে না। এরপর শুরু হয় সেই হাড় কাঁপানো স্পার্কা ফাইট। অনেকক্ষণ ধরে জানপ্রাণ দিয়ে লড়াই করার পর কাইল শেষ রাউন্ডেও জিতে যায়। লড়াই তো শেষ, এবার কাইলকে শেষ করে দেওয়ার পালা। কয়েকজন গার্ড কাইলকে হিড় করে টেনে নিয়ে একটা গাড়িতে তুলল কোথাও নিয়ে যাওয়ার জন্য। ঠিক সেই মোক্ষম সময় কালমে সেখানে ত্রাতার মতো হাজির হয় এবং একাই সব গার্ডদের জমদূতের মতো খতম করে দেয়। কালমে তখন কাইলকে ওয়ার্ডেনের গাড়ির চাবি ধরিয়ে দেয় আর গার্ডদের ইউনিফর্ম পরিয়ে দেয় যাতে কেউ তাকে চিনতে না পারে, কারণ ওই জেলের একটা অদ্ভুত নিয়ম ছিল, ওয়ার্ডেনের গাড়ি দেখলে পাহারাদাররা কোনো প্রশ্ন না করে সব গেট খুলে দিত। যেমন কথা তেমন কাজ, কাইল সে ওয়ার্ডেনের গাড়ি চালিয়ে কটকট করে জেল থেকে বেরিয়ে খোলা আকাশে চলে যায়। আর এদিকে কালমে সরাসরি ওয়ার্ডেনের খাস কামরায় ঢুকে সেই শয়তানটাকেও চিরদিনের মতো খতম করে দেয়। মুভি শেষে দেখা যায় এই ঘটনার ঠিক 3 বছর পর সেই কলঙ্কিত আর ভয়ঙ্কর গ্রাভি জেলটা চিরতরে তালা মেরে বন্ধ করে দেওয়া হয়। আর এভাবেই মুভিটা শেষ হয়। প্রিয় ভিউয়ার্স, মুভিটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো মুভি এক্সপ্লেনেশনে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা।